আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন গল্পের প্রথম পর্ব নিয়ে এসেছি। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সামান্য একটা ভুলের জন্য আমার স্বামী আমাকে বেল্ট দিয়ে মারছে। আদতে ভুলটা আমি করেছি কিনা জানার প্রয়োজন বোধ মনে করছে না। ততক্ষণ পর্যন্ত মারলো যতক্ষণ পর্যন্ত না সে ক্লান্ত হয়ে পড়ল। এত কাকতি মিনতি করেও নিজের পিঠ বাঁচাতে পারলাম না। যখন জানতে পারলো ভুলটা আমি করিনি, তখন সে যা করলো তা দেখে আমি আরো অবাক হয়ে গেলাম। মানুষ এমনও হয় সেটা ওকে দেখে বুঝলাম। এরপর যা হলো, আমার নাম নীলফা আক্তার লিলি। সবাই আমাকে লিলি বলেই ডাকে। ফ্যামিলিতে মা বাবা 4 ভাই আর আমি আছি। বাবা ব্যাংকে চাকরি করতেন, এখন আর করে না। 4 ভাই পড়াশোনা কমপ্লিট করে নিজস্ব বিজনেস দাঁড় করিয়েছে। 2 ভাই বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ 2 ভাবি খুব ভালো। এখনো আমাদের ফ্যামিলিকে নিজের ফ্যামিলির মতো আগলে রেখেছে। কারোর মনে কখনো আলাদা হওয়ার চিন্তাভাবনা আসেনি। আমাকে নিজের বোনের মতো স্নেহ করে। 4 ভাইয়ের 1 বোন, তাই সবার আদরের আমি। আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী। লেখাপড়ায় মোটামুটি ভালো, দেখতে অপূর্ব সুন্দরী, শরীরের গঠন আকর্ষণীয়, অঙ্গে অঙ্গে যেন যৌবন ঠিকরিয়ে বেরিয়ে আসছে। ছেলেদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আকর্ষণীয় রূপ আমার। নিজের রূপের প্রশংসা নিজে করছি না, সবার কাছ থেকে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। সেটাই শুধু বলছি, আমি আমার মতো ভালোই আছি। আর রইল প্রেম ভালোবাসা, এসব থেকে আমি দূরে থাকি বাবা। প্রেমের প্রস্তাব আসেনি তেমনটা কিন্তু নয়। চোখের সামনে কত ছেলে মেয়ের মন ভাঙতে দেখেছি, কত ছেলের ছলনায় মেয়েদের কাঁদতে দেখেছি, পড়াশোনা ছেড়ে নিজের জীবনকে ধ্বংস করতে দেখেছি। কারণ হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত এসব কম তো দেখিনি। তাই নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করতে চাই না। একা আছি, বেশ ভালোই আছি। না কারোর জন্য চিন্তা করতে হচ্ছে, না কারোর জন্য রাত জেগে অপেক্ষা করতে হচ্ছে, না কারোর সাথে দেখা করার জন্য মন ব্যাকুলতা হচ্ছে। বেশ দিব্যি আছি। দেখতে দেখতে অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষাটা হয়ে গেল। এখন রেজাল্ট জানা পর্যন্ত কলেজ বন্ধ, তাই বাড়িতেই আছি ভাবিদের সাথে আড্ডা দিয়ে। একদিন ঘটক এলো আমাদের বাড়িতে বাবার সাথে দেখা করতে। কিসের দরকার জানি না। ড্রয়িং রুমে বসে তারা গল্প করছে। ঘটকটি একটা ছবি বের করে দেখান। বাবা ছবিটি হাতে নিয়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। বাবার মুখে এক চিলকে হাসি খেলে গেল। তা দেখে ঘটক বেশ বুঝতে পারলো ছবিটি বাবার পছন্দ হয়েছে। আমরা সবাই পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখছি। আমরা ভেবেছি সেজ ভাইয়ের জন্য মেয়ে দেখছে। ঘটক বলল, আপনার পছন্দ হয়েছে? বাবা একগাল হাসি দিয়ে বলে, বেশ পছন্দ হয়েছে। অদ্ভুত একটা আকর্ষণ লুকিয়ে আছে ওর মুখে। তারপর তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথা হলো। একসময় নাস্তা খেয়ে ঘটক বিদায় হলো। ঘটক চলে যাওয়ার সাথে সাথে আমরা সবাই হুড়মুড়িয়ে বাবাকে ঘিরে ধরলাম। আমি, আমার 2 ভাবি আর মা। ভাইয়ারা তো সবাই অফিসে। মা ব্যস্ত হয়ে বলে, হ্যাঁ গো, ঘটকের সাথে কি কথা হলো? দেখলাম তোমাকে একটা ছবি দেখালো। তা মেয়েটা কেমন দেখতে? নাম কি? আবার কখন আসবে ঘটক? মায়ের এতটা ব্যস্ততা দেখে বাবা বলে, আরে তুমি শান্ত হয়ে বসো। ঘটক কোনো মেয়ের ছবি নিয়ে আসেনি, এসেছে একটা ছেলের ছবি নিয়ে। লিলির জন্য ছেলে দেখতে বলেছিলাম, তাই এসেছে ঘটক। এই কথা শুনে সবাই খুশি, একমাত্র আমি ছাড়া। এটা কি হলো? আমার জন্য ছেলে দেখেছে, কিন্তু কেন? আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করব না। আমি তো আরো পড়তে চাই। আমি বাবার মুখে একথা শোনার সাথে সাথে দৌড়ে নিজের রুমে চলে গেলাম। আমার চলে যাওয়া দেখে সবাই হাসছে। ওরা ভেবেছে আমি লজ্জা পেয়ে চলে গেছি। আসলে তা না, আমার জন্য ছেলে দেখেছে, অথচ আমাকে একটিবার বলল না। অভিমান হলো বাবার প্রতি। আমি চলে আসার পর বড় ভাবি বাবাকে বলে, কই বাবা, ছেলেটার ছবি দেখি। যদি আমাদের পছন্দ হয় তবে এই বিয়ে হবে। বাবা বলে, ছেলে দেখতে দারুণ বৌমা, তোমাদের অবশ্যই পছন্দ হবে। ঠিক তাই হলো। ছেলেটার ছবি দেখে সবার পছন্দ হলো। 2 ভাবি মিলে বাবা থেকে ছবিটা নিয়ে আমার রুমে আসে। দেখে আমি আনমনা হয়ে শুয়ে আছি। ভাবিরা আমার পাশে এসে বসে। বড় ভাবি বলে, কি ননদিনী, বিয়ের কথা শুনে বুঝি লজ্জা পাচ্ছ? আমি বললাম, মোটেই না। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, আমি আরো পড়তে চাই। ভাবি বলে, বেশ তো, বিয়ের পরে না হয় পড়বে। দেখো, এমন ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। ছেলেটা দেখতে দারুণ। মেজো ভাবি রসিকতা করে বলে, তোমার ভাইয়ের কাছে বিয়ে না বসলে আমিই বিয়ে বসে যেতাম। সত্যি ননদিনী, তুমি খুব সৌভাগ্যবতী। বাবার মুখে যা শুনলাম তা যদি সত্যি হয় তাহলে এই বিয়েতে তুমি রাজি হয়ে যাও। এভাবে অনেক বোঝালো আমাকে সবাই। বুঝতে পারছি এরা আমাকে বিয়ে না দিয়ে ছাড়বে না, কারণ ছেলেকে সবার অনেক পছন্দ হয়েছে। কিন্তু আমি এখনো ছেলের ছবি দেখিনি। প্রায় হাতে গোনা 4 দিন পর ঘটক আবার আসলো। এসে বাবার মতামত জেনে আর একটা ছবি নিয়ে চলে গেল। আমার ছবি দেখে ওনাদেরও পছন্দ হয়। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হয়। 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। জানি না ছেলে পক্ষদের কিসের এত তাড়া। মিথ্যে বলবো না, ছেলের ছবি দেখে আমারও খুব পছন্দ হয়। মনে মনে তাকে নিয়ে স্বপ্ন সাজাতে থাকি। সত্যি কি তাকে আমি জীবনসঙ্গী হিসেবে পাবো? তার কিছু বর্ণনা দিয়ে রাখি। দেখতে তো হ্যান্ডসাম, গায়ের রং উজ্জ্বল ফর্সা। উচ্চতা কতটুকু হবে তেমন আইডিয়া নেই আমার। তারপরও বলছি বেশ লম্বা, বলিষ্ঠ দেহধারী এক যুবক। চোখ দুটো খুবই উজ্জ্বল। ছেলেটার নাম মোহাম্মদ তুষার চৌধুরী। ফ্যামিলিতে মা বাবা আর বড় এক বোন আছে। বড় বোনের বিয়ে হয়ে গেছে।
প্রায় 7 বছর হতে চলল। আর্থিক অবস্থা ভালো, ছেলে বড় একটা কোম্পানিতে জব করে, বেশ ভালো মাইনে পায়। এদিকে দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ আমার বিয়ে, বেশ ধুমধামের সাথে আমাদের বিয়ে হলো। একসময় সবকিছু শেষ করে বিদায় নিয়ে গাড়িতে বসলাম। বাড়ির শুদ্ধ সবাই কান্নাকাটি করছে, কারোরই যেন মন চাইছে না আমাকে বিদায় দিতে। এখন কেন কাঁদছে সবাই? তখন তো বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। আমারও যে মন খারাপ হচ্ছে না তেমনটা কিন্তু নয়। যে বাড়িতে ছোট থেকে সবার আদর পেয়ে বড় হয়েছি, যাদের চোখের মনি আমি, তাদেরকে ছেড়ে যেতে হচ্ছে। মনে হচ্ছে যেন আর কখনোই দেখা হবে না। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। গাড়ি চলতে শুরু করলো। ধীরে ধীরে তার গতি বাড়ছে, আর আমার বুকের ভেতরটা ততই মোচড় দিয়ে উঠছে। খুব কষ্ট হচ্ছে। আমার পাশে আমার স্বামী বসে আছে, মানে তুষার। কান্না ভরা নয়ন নিয়ে এক নজর তাকে দেখলাম। তার চেহারায় গম্ভীরতা ফুটে উঠেছে। কিন্তু কেন? সে একবারও আমার দিকে তাকাচ্ছে না, বাইরের দিকে তাকিয়ে আছে, আর ড্রাইভারকে বলছে গাড়ি তাড়াতাড়ি চালাতে। কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা কি হচ্ছে, তাই চুপচাপ বসে রইলাম আর নিজের ফ্যামিলির কথা ভাবছি। পুরো 1 ঘন্টা গাড়ি চলার পর শ্বশুর বাড়িতে এসে হাজির হলাম। বাড়ির ভেতরে গাড়ি থামতেই সবাই ঘিরে ধরলো। বউ এসেছে, বউ এসেছে বলতে বলতে। সৌজন্যের খাতিরে তুষার আমাকে নিয়ে গাড়ি থেকে নামলো। হয়তো নিজের ব্যক্তিত্বটা কারোর সামনে প্রকাশ করতে চাইছে না, তাই লোক চোখের সামনে আমার হাত ধরতে বাধ্য হলো। তবে মুখময় বিষণ্ণতার ছাপ, যেন এই বিয়েতে ও খুশি না তেমনই ভাব দেখাচ্ছে। কোনো রকম আমাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হলো। নির্ধারিত একটা রুমে আমাকে বসানো হলো। তোড়জাম চলছে বাসর ঘরের, কারণ আমরা আসতে আসতে 10টা বেজে গেছে। 12টার দিকে আমাকে বাসর ঘরে দেওয়া হলো। প্রায় রাত 1টা বাজে তুষার রুমে আসে। এসে সজোরে দরজাটা বন্ধ করে দেয়। দরজার শব্দে আমি চমকে উঠি। বুকের ভেতর ধরপড় ধরপড় করছে। চুপচাপ বসে রইলাম, সামনে থেকে কিছু বলার অপেক্ষায়। প্রায় 10-15 মিনিট এভাবে কেটে গেল। তুষার আমাকে কিছু বলছে না, শুধু ঘরময় পায়চারি করছে। আমি উসখুস করতে লাগলাম, লোকটা এমন করছে কেন? কিছু বলছেও না, কাছেও আসছে না। বুঝলাম না কিছুই। এভাবে আরো কিছুক্ষণ অতিবাহিত হলো, কিন্তু তুষার এখনো কোনো কথা বলছে না। আমি কলেজে পড়ুয়া মেয়ে, তাই কথা বলতে কোনো দ্বিধাবোধ করলাম না। আমি বললাম, কিছু মনে না করলে তুমি এখানে বসতে পারো। আমার কথা শুনে তুষারের পায়চারি থেমে গেল। সে আমাকে উদ্দেশ্য করে বলে, এটা আমার বাড়ি আর রুমটাও আমার, তাই বসার হলে আমি নিজেই বসতে পারবো, কারোর অনুমতি প্রয়োজন নেই। ওর কথা শুনে আমি একটু আশ্চর্য হলাম, এমন করে বলছে কেন? আমি বললাম, তুমি এমন করে কথা বলছো কেন? তুষার বলে, কেমন করে বলছি? এখন কি তোমার থেকে কথা শিখতে হবে আমার? আমি বললাম, শিখতে হবে কেন? আমি তো ব্যাস। তুষার আমার কথা শেষ হতে না দিয়ে বলে, দেখো আমি ভনিতা পছন্দ করি না, যা বলি সোজাসুজি বলি। আমার কথায় কে কষ্ট পেলো না পেলো তাতে আমার কিছু যায় আসে না। তোমাকে আজ কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আমার কিন্তু এই বিয়েতে একদম মত ছিল না। ছিল না বলতে, বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, না তোমাকে না অন্য কাউকে। সোজা কথা বলতে গেলে আমি মেয়েদেরকে ঘৃণা করি। মেয়েরা লোভী, প্রতারক, বিশ্বাসঘাতক। ওরা ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে খুব ভালোবাসে। আজ একজনের সাথে, কাল দেখা যায় অন্যজনের সাথে। আমি ঘৃণা করি। তাই তোমাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমার থেকে কখনো স্বামীর অধিকার বা ভালোবাসা কিছুই পাবে না। ইচ্ছে হলে তুমি যেতে পারো, আমি বাধা দেব না। হয়তো তোমার মনে প্রশ্ন জাগছে, কেনই বা আমি বিয়ে করলাম? কি করব আমি, কি বা করতে পারি? মা বাবা কোনোভাবে আমার কথা শুনতে চাচ্ছে না। তারা এতটাই ব্যস্ত হয়ে পড়লো আমাকে বিয়ে করানোর জন্য, আমি বাধ্য হলাম বিয়ে করতে। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার কোনো ব্যাপারে নাক গলাতে পারবে না, এমনকি আমার বিছানাতেও থাকতে পারবে না। আমার রুমে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে, কথাগুলো যেন মাথায় থাকে। তুষার এমনভাবে কথাগুলো বলে গেল যে আমাকে কিছু বলার সুযোগও দিল না, আর বলার মতো কোনো পথও রাখলো না। আমি নিশ্চুপ হয়ে বিছানা থেকে নেমে গেলাম। চোখ থেকে অজর ধারায় জল গড়িয়ে পড়ছে। কত স্বপ্ন দেখেছি, এই ছিল আমার কপালে। আমি বিছানা থেকে নামার সাথে সাথে তুষার গিয়ে শুয়ে পড়ে। নিচে বিছানার মতো কিছু একটা খুঁজে নিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, ভাগ্যে আমার কি আছে সেটা। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। সকালে তুষারের আগে আমার ঘুম ভাঙলো, কিন্তু শোয়া থেকে উঠতে পারছি না। পুরো শরীর ব্যথা হয়ে আছে, কারণ জন্মের পর থেকে নরম গদিতে শুয়ে এসেছি, কখনো মাটিতে শুইনি। আজ প্রথম তো, তাই হয়তো। তারপর উঠলাম, ফ্রেশ হয়ে বসে রইলাম। অতীতে আমার জীবনটা কেমন ছিল আর বর্তমানে আমার জীবনটা কেমন হলো তাই নিয়ে ভাবছি। মানুষের জীবনে ভাবনার কোনো শেষ আছে? একটা শেষ না হতে অন্য একটা চিন্তা মাথায় ঢোকে। আজে বাজে চিন্তাগুলোই মাথায় আসছে। এমন সময় আমার ননাস দরজা টোকা দেয়। আমি গিয়ে দরজা খুলে দেই। সে বাইরে থেকে ঘরের ভেতরে উকি ঝুঁকি মারছে। আমাকে বলে, কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? আমি মুখে একটা মলিন হাসি ফুটিয়ে বললাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন আপু? আমার ননাস বলে, আমি তো ভালো আছি, কিন্তু যতটা কনফিডেন্সের সাথে তুমি বলছো ভালো আছো, তোমার চোখ মুখ দেখে কিন্তু তা মনে হচ্ছে না। সব কিছু ঠিক আছে তো? দেখো, আমার কাছে কিছু লুকাবে না। আমার ভাই রাত্রে তোমাকে কিছু বলেছে কি? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম, কারণ আমি চাইছি না আমাদের মাঝে কি হচ্ছে কাউকে কিছু বলতে। বলে লাভ কি? তাই চুপচাপ থাকাটাই বেটার।
আমাকে চুপ দেখে আপু বলে, বুঝতে পেরেছি, তুমি কিছু বলবে না। না বলতে চাইলে আমিও জোর করব না, কারণ আমিও একজন বিবাহিতা নারী, সব কিছু বোঝার অভিজ্ঞতা আমারও আছে। তবে আমি আমার ভাইয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ওনার হাত ধরে বললাম, ছি আপু, আপনি কেন ক্ষমা চাইবেন? এমন কিছুই হয়নি যার জন্য আপনি আমার কাছে ক্ষমা চাইবেন। আপনি অনেক ভালো আপু। আপু বলে, আমি কতটা ভালো জানি না, তবে তুমি অনেক ভালো। আমার ভাইটা একটু রাগী বটে, কিন্তু খারাপ না, আর একটু গম্ভীর টাইপের। আস্তে আস্তে ওর সাথে থাকতে থাকতে তুমি সব বুঝে যাবে। তবে আমার অনুরোধ, ও যাই করুক না কেন, যাই বলুক না কেন, তুমি কিন্তু হাল ছাড়বে না। জয়ের হাসি কিন্তু তোমার মুখেই দেখতে চাই। আমি বললাম, আপু, আপনি কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছেন? সব কিছু পরে দেখা যাবে, আপনি ভিতরে আসুন। আপু বলে, দেখো, আমি কি বোকা, এসেছি তোমাকে নাস্তা খেতে ডাকতে, তা না করে তোমার সাথে গল্প জুড়ে দিয়েছি। এখন চলো নাস্তা করবে। এই বলে আপু আমার হাত চেপে ধরে টেনে টেনে নিয়ে গেল। তারপর সবার সাথে বসে নাস্তা করলাম। সবাই বলতে মেহমানরা সবাই চলে গেছে। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আপু, তার হাজবেন্ড আর তার 2 বাচ্চা। আপুর 2 ছেলে মেয়ে। মেয়েটা বড়, বয়স 6 বছর, আর ছেলেটা ছোট, বয়স 4 বছর। ভারী মিষ্টি দেখতে, নামগুলো আরও মিষ্টি, আরিয়ান আরিয়ানা মিলিয়ে রেখেছে। কিছুক্ষণের জন্য নাস্তা খেতে বসে সবার সাথে বুঝতে পারলাম এই বাড়ির সবাই অনেক ভালো, শুধু আমার স্বামী ছাড়া। তার স্বভাব তো কাল রাতে আপনারা দেখলেন, নাকের আগায় সবসময় রাগ নিয়ে থাকে। নিজেই যা বকার বকে গেল কাল রাত্রে। আমাকে একটা কথা বলার সুযোগ দিল না। কেমন অদ্ভুত মানুষ রে বাবা। এসব নানান কথা ভাবতে ভাবতে নাস্তা খেয়ে রুমে চলে এলাম। তুষার তখনও ঘুমাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। আমি আবার চোখ ঘুরিয়ে তুষারের দিকে তাকালাম। অদ্ভুত একটা মায়া খেলা করছে ওর মুখে। দেখে দেখে মন ভরছে না। আমার বরটা সত্যিই অনেক সুন্দর, আমার নজর না লেগে যায়। আমি যেন ওর প্রেমে পড়ে গেছি। হঠাৎ তুষার নড়ে চড়ে ওঠে, তার মানে ওর ঘুম ভাঙছে। আমি তৎক্ষণাৎ নিজের চোখ সরিয়ে অন্যদিকে ফিরিয়ে নিলাম। এমন ভাব করে রইলাম যেন আমি কিছুই দেখছি না। তুষার চোখ খুলে উঠে বসে, তারপর পাশে থাকা টি টেবিল থেকে ওর চশমাটা উঠিয়ে নেয়। আগে বলা হয়নি, তুষার চশমা পরে, সোনালি ফ্রেমের চশমা। কি বলবো, চশমার কারণে ওর মুখের আকর্ষণ আরও ফুটে ওঠে। আলাদা একটা গাম্ভীর্য ফুটে ওঠে ওর মুখে। যখন চশমাটা নিচে নেমে নাকের কাছে চলে আসে, তখন সে শাহাদাত আঙ্গুল ঠেকিয়ে আবার সেটাকে উপরে তুলে দেয়। তখন না শুধু চেয়ে থাকতে মন চায়। আমার কাছে তখন খুব ভালো লাগে। নিশ্চয়ই আপনারা ভাবছেন কাল রাতে বিয়ে হয়েছে আমার, আজ এত কিছু জানলাম কি করে? কারণ কাল রাত্রে যখন ও আমাকে কথাগুলো বলছিল, তখন আমি ওর দিকে একদৃষ্টে তাকিয়েছিলাম। তখনই খেয়াল করেছিলাম বারবার চশমাটাকে উঠাচ্ছে। আমাকে হয়তো সবাই পাগল ভাববে, কারণ যে স্বামী স্ত্রী হিসেবে মেনে নেয়নি তার সৌন্দর্যের এত কেন প্রশংসা করছি। আসলে সত্যি বলতে ও খুবই সুন্দর, তাই আর কি। প্রশংসা না করে পারছি না। তুষার চশমা পরে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হয়তো এর আগে ভালো করে আমাকে দেখেনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। এটা কি হলো? আমি কি দেখার জিনিস শুধু, যে দেখে চলে গেল, একটি কথাও বলল না? আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর তুষার ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, তারপর রেডি হয়ে নিল। মনে হয় কোথাও যাবে। কি মনে হতে আমাকে বলে গুড মর্নিং, তাও আবার গম্ভীর গলায়, যেন খুব কষ্ট হচ্ছে আমাকে গুড মর্নিং বলতে। এতক্ষণ পর্যন্ত খাম্বার মতো দাঁড়িয়ে রইলাম, চোখে পড়েনি, এখন বলছে গুড মর্নিং। কথাগুলো আমি মনে মনে ভাবছি। আমাকে চুপ দেখে তুষার বলে, কি হলো, কানে শুনতে পাও না নাকি? আমি মাথা নিচু করে বললাম, শুভ সকাল। তুষার বলে, সকালে নাস্তা হয়েছে? আমি বললাম, হ্যাঁ হয়েছে। তুষার বলে, ভালো। এই বলে বেরিয়ে গেল। তারপর নিচে গিয়ে নাস্তা খেয়ে কোথায় যেন বেরিয়ে গেল। বাড়ির কাজ করার জন্য লোক আছে, তাই আমাকে কোনো কাজে হাত লাগাতে হয় না। রুমে বসে আছি। দুপুরের দিকে তুষার ফিরে এলো। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছি। তুষার বিছানায় হেলান দিয়ে বসে আছে, আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর তুষার এক নজর আমার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। এরপর আমাকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার, এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বসো। ওর কথা শুনে আমি একটা চেয়ার টেনে বসলাম। তারপর দুজনেই চুপ, কেউ কোনো কথা বলছি না। আমার খুব জানতে ইচ্ছে করছিল কেন সে মেয়েদেরকে ঘৃণা করে, কি এমন ঘটেছিল। চিন্তা করছি জিজ্ঞেস করার, কিন্তু সাহস করতে পারছি না। তুষার বলে, কিছু কি বলার আছে? থাকলে বলে ফেলো। আমি হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এ কি করে বুঝলো আমি কিছু বলতে চাই? আমি আমতা আমতা করে বললাম, মানে কয়েকটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করো তাহলে জিজ্ঞেস করতে পারি। তুষার বলে, যা কথা ছিল তা তো কাল রাতেই বলে দিয়েছি, আর কিছু বলার বাকি আছে বলে তো মনে হয় না। তারপরও শুনি, কি প্রশ্ন? আমি বললাম, কেন মেয়েদেরকে ঘৃণা করো? কি এমন হয়েছিল যার জন্য তুমি মেয়েদেরকে সহ করতে পারো না? তুষার বলে, হঠাৎ এ ব্যাপারে জানার ইচ্ছে জাগলো কেন? আমি বললাম, জানতে ইচ্ছে করছিল তাই। তুষার বলে, কিছু কিছু ঘটনা অতীত থাকাই ভালো, সেটাকে প্রকাশে আনার কোনো প্রয়োজন নেই। তাই নেক্সট টাইম এ ব্যাপারে আর কখনো জিজ্ঞেস করবে না। আমি বলতে বাধ্য নই। আমি বললাম, আমাদের মাঝে সম্পর্ক যেমনই হোক, একে অপরের ব্যাপারে জেনে রাখা ভালো। আচ্ছা, ব্যক্তিগত একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করো। তুষার বলে, কি? আমি বললাম, তুমি কখনো প্রেম করেছো? তুষার আমার দিকে তাকিয়ে থাকে।
এমনভাবে তাকিয়ে তাকে মনে হয় ওর চোখের দৃষ্টি দিয়ে আমাকে জ্বালিয়ে দেবে। আমি মাথা নিচু করে বললাম, সরি, হয়তো বেশি ব্যক্তিগত প্রশ্ন করে ফেলেছি। এই বলে উঠে বারান্দায় চলে গেলাম। গ্রিলের সাথে ঠেস মেরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। মনটা খারাপ, তাই ফ্রেশ করার জন্য একটা গান ধরলাম। আমারও পরাণে যাহা চায় চাই গো, তুমি তাই তাই গো, আমারও পরাণে যাহা চায়। কিছুক্ষণ গান গিয়ে মনটা ফ্রেশ করলাম। আমি এরকমই, মন খারাপ হলে গান গাই। এভাবে রাগ অভিমানে বেশ কয়েকদিন কেটে গেল। একদিন রাতে ডিনার শেষ করে সবাই ঘুমিয়ে পড়লাম। আমাদের রুমে ডিম লাইট জ্বলে। হঠাৎ কি মনে হতে আমার ঘুম ভেঙে গেল। ডিম লাইটের আলোতে ঘড়ি দেখলাম, রাত তখন 2টো বাজে। আমি নিচে ঘুমাই, এমন সময় আমার চোখ গেল খাটের ওপর। তুষার ঘুমোচ্ছে অঘরে, তবে গায়ের উপর থেকে পাতলা কম্বলটা সরে গেছে। শীতের মৌসুম শুরু হয়েছে, সবে হালকা হালকা শীত পড়ছে। মনে মনে ভাবছি, নিশ্চয়ই ওর কাছে ঠান্ডা লাগছে। সে আমাকে যতই অবহেলা করুক, যতই ঘৃণা করুক, কিন্তু আমি তাকে ভালোবাসি, সম্মান করি। তাই ভাবলাম কম্বলটা গায়ের উপর তুলে দিয়ে আসি। যেমন ভাবা তেমন কাজ। আমি ধীরে ধীরে উঠে ওর কম্বল গায়ের উপর তুলে দিই। তারপর মাথার চুলে আলতো করে হাত বোলাই। তুষার নড়ে চড়ে ওঠে। আমি ভয়ে উঠে আসতে যাব, ঠিক তখনই তুষার আমার হাত ধরে টেনে বুকে জড়িয়ে নেয়। তারপর চোখ বন্ধ অবস্থায় বলে, জ্যোতি এসো না আমার বুকে, একটু আদর করি। এই বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আমার কপালে আমার গালে কিস করতে থাকে। তারপর আমার চুলের গন্ধ পেয়ে বলে, কি মিষ্টি গন্ধ, মন মাতাল করে দেওয়া গন্ধ। এই বলে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি তো স্তব্ধ হয়ে গেছি। ওর ছোঁয়া পেয়ে আমার খুশি হওয়ার কথা, কিন্তু তার জায়গায় আমার খুব কষ্ট হচ্ছে। কারণ সে আমাকে না, জ্যোতি নামের কাউকে মনে করে আমাকে জড়িয়ে ধরেছে। তাহলে সে কাউকে ভালোবাসে, তাহলে আমাকে কেন বিয়ে করলো? মা বাবাকে রাজি করিয়ে তাকে বিয়ে করতে পারতো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিলাম ওর থেকে। তারপর নিচে এসে শুয়ে থাকি। চোখে আর ঘুম এলো না। বাকিটা রাত চোখের পানি ফেলে কাটালাম। সকালে ঘুম থেকে উঠে কিছু বললাম না। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন রুমে রেস্ট নিচ্ছি, তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা জ্যোতিকে? আমার মুখে এই নামটা শুনে তুষার সোজা হয়ে বসে। সে ভাবছে আমি এই নামটা জানলাম কি করে। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর স্বাভাবিক হয়ে বলে, আমার গার্লফ্রেন্ড ছিল। ছিল বলতে আগে ছিল, এখন নেই। বাট তুমি এই নাম জানলে কি করে? আমি বললাম, তোমার মুখে। কাল রাত ঘুমের মাঝে তুমি এই নাম ধরে ডাকছিলে। জানতে পারি কি সে কেন চলে গেছে? তুষার বলে, ওই প্রতারকের কথা আমি বলতে চাই না। আমার জীবনটা ধ্বংস করে দিয়ে গেছে। বেঁচে থাকার উম্মিদ পর্যন্ত ছিনিয়ে নিয়েছে। ও আমাকে ভালোবাসেনি, আমাকে নিজের হাতের পুতুল বানিয়ে খেলেছে। আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার ভালোবাসার বিনিময়ে ধোঁকা দিয়েছে। আমি ওর অস্তিত্ব মিটতে দেইনি। ওর একটা স্মৃতি আমার কাছে এখনও আছে, সেটাকে আমি আমার চোখের সামনে রাখি। ওটা আমার চোখে পড়লেই নিজের অতীত মনে পড়ে যায়। আমি চাই না ওর দেওয়া কষ্টগুলো ভুলে থাকতে। এই বলে উঠে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে একটা তাজমহল বের করে। তারপর আমার চোখের সামনে ধরে বলে, এটা সে আমাকে দিয়েছিল, এটাকে আমি খুব যত্ন করে রেখেছি। আমি বললাম, খুব ভালোবাসো তাই না? তুষার বলে, খুব ভালোবাসি। যতটা না ঘৃণা করি তার চেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসাটা এমনই হয় যে তোমাকে যতটা কষ্ট দেবে তুমি তাকে ততটা বেশি ভালোবাসবে। এই যে আমি আজ থেকে 5 বছর আগে ব্রেকআপ হয়েছে, কিন্তু এখনও ভুলতে পারিনি। মনে হয় না জীবনে কোনোদিন ভুলতে পারবো। একটা কথা মনে রেখো, এই জিনিসটা কখনো যেন না ভাঙে, সেদিকে যেন খেয়াল থাকে। এই বলে তুষার শুয়ে পড়ল। আজ ওর অফিস ছুটি, সপ্তাহে একদিন করে ছুটি পায়। সেদিন সারাদিন ঘুমিয়ে আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটায়। ওর কথাগুলো শুনে আমি খুব কষ্ট পেলাম। কেউ অতীতকে ভালোবেসে বর্তমান নষ্ট করছে, আর কেউ মনের অজান্তে ভালোবেসে কষ্ট পাচ্ছে। এটাই বিধির বিধান। এই কয়দিনে বেশ ভালোই বুঝতে পেরেছি তুষারকে আমি পাবো না। সে খুব শক্ত মনের মানুষ, মচকাবে তবে ভাঙবে না। আমি কি করব? কোনো একদিন ওর মনে নিজের জায়গা করতে পারবো সে আশায় থাকবো, নাকি চলে যাব? এই বিয়ে নিয়ে 2 ফ্যামিলি কত খুশি, কি করে তাদের মনে কষ্ট দেই। আপু বলেছিল, সহজে হাল ছাড়বি না, লেগে থাক, একদিন না একদিন তোর জয় হবে। সত্যি কি হবে? না, এভাবে চুপচাপ বসে থাকলে কিছুই হবে না। যে যেমন তার সাথে তেমন চলতে হবে। আমি চেয়ারে বসে বসে এসব ভাবছিলাম। ততক্ষণে তুষার ঘুমিয়ে পড়েছে। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে শুয়ে পড়ি। তুষার টের পায়নি, সে ঘুমে মগ্ন। 5টার দিকে যখন ঘুম থেকে ওঠে তখন আমাকে পাশে রেখে একটু অবাক হয়। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, মেয়েটার তো সাহস কম না। আমি না করা সত্ত্বেও আমার বিছানায় ঘুমোচ্ছে, তাও আবার আমার পাশে। এইসব ভেবে নিয়ে আমাকে ডাকে, এই ওঠো বলছি, তোমার সাহস কি করে হয় আমার পাশে ঘুমানোর? তোমাকে না বারণ করেছি আমার বিছানায় না ঘুমাতে? ওর ডাকে আমি উঠে বসি, তবে একটুও ভয় পাই না। আমি বললাম, তো কোথায় ঘুমাবো? তুষার বলে, এতদিন কোথায় ঘুমিয়েছিলে? আমি বললাম, নিচে। তুষার বলে, তাহলে এখনো নিচে ঘুমাবে? আমি বললাম, ও আমি পারবো না, মন চাইলে তুমি গিয়ে ঘুমাতে পারো। ওর মুখের উপর কথা বলছি দেখে খুব আশ্চর্য হলো, আর রাগও হতে লাগলো। সে আমাকে কিছু বলল না, আর আমাকেও বলার সুযোগ দিল না। হঠাৎ আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আমি তো জায়গায় থতমত খেয়ে যাই। তুষার রাগান্বিত হয়ে বলে, আমি সব কিছু সহ করতে পারি, কিন্তু আমার মুখে মুখে তক্র করা একদম পছন্দ করি না। তুমি কাল না আসতে আজ আমার সাথে তক্র করছো, তোমার সাহস তো কম না?
আমি ওর থাপ্পড় খেয়ে চুপ রইলাম না। আমি বললাম, কাল না মাস হতে চললো এ বাসায় এসেছে। তুষার বলে, চুপ, আবার কথা বলছো? আমি বললাম, বারে তুমি ভুলভাল কথা বলবে সেটা শুনে কিভাবে চুপ থাকি? যেটা সঠিক সেটা বলতে হবে না? এবার তুষার আরও রেগে গেল। ওর চোখ মুখ লাল হয়ে উঠেছে। একে তো ফর্সা চেহারা, তাতে রাগ ফুটে উঠলে সহজেই বোঝা যায়। হঠাৎ তুষার যা করলো আমার সাথে সেটা আমি একটুও আশা করিনি। মানুষের প্রতি মানুষের কতটা ঘৃণা থাকলে এমনটা করতে পারে তা আমি তুষারকে দেখে বুঝেছি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।